সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যকে সামনে রেখে 2023 সালে 13 জুলাই বিএনপি ঘোষণা করে 31 দফা। তার এক বছর পর গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তন হয়, গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার এরই মধ্যে রাষ্ট্র সংস্কারে বিভিন্ন কমিশন গঠন করে মতামত নিচ্ছে দলগুলোর। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন, বিতর্ক ও মতানৈক্য। দীর্ঘদিনের সঙ্গে জামায়াতে ইসলামীর সঙ্গেও বিএনপির দূরত্ব বেড়েছে এ বিষয়ে। অনেকে মনে করছেন বিএনপি চাইছে নতুন সঙ্গী বাড়াতে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা দল, বিশেষ করে বামের সঙ্গে ইতিপূর্বে পর্দার আড়ালে যোগাযোগ রাখলেও এবার প্রকাশ্যে ধারাবাহিক বৈঠক করে চলেছে দলটির নেতারা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাম জোটের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপি নেতারা। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, জাতীয় নির্বাচন দরকার। এই প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলই ঐক্যমত্য প্রকাশ করেছে। নির্বাচন যত ডিলে হবে, যত প্রলম্বিত হবে, তত দেশের সমস্যা বাড়বে। সেই জন্যই আমরা এরটা চিন্তা করে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছি এবং সেই অংশ হিসাবেই সিপিবি বাসদের সাথে বৈঠক করেছি, তাদের সাথে আলোচনা করেছি, তারাও আমাদের সাথে একমত হয়েছে। আর বাসদের নেতারা বলছেন তারা নির্বাচন নিয়ে আলোচনা করেছেন, জোট নিয়ে ভাবছেন না। এখন নির্বাচনে কোনো জোটের আলোচনা হয় এবং এই প্রসঙ্গটা এখানে উঠেও নাই। এখানে শুধু একটাই প্রসঙ্গ এসেছিল আমাদের, যে নির্বাচনটা করবার আগে কী ধরনের সংস্কারের জন্য এবং কী ধরনের সময়, সংস্কারের নামে সময়ক্ষেপণ যেন না হয়। বিএনপির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন, আদর্শিক ভিন্নতা থাকার কারণে তাদের সঙ্গে জোট হয় না, হয় কেবল ইস্যু ভিত্তিক আলোচনা। তবে সাধারণভাবে এখনো আমরা মনে করি নির্বাচন ধরুন যদি আজকেই ঘোষণা দেয়, কালকেই আমরা আমাদের বাম গণতান্ত্রিক জোট এবং যারা বিকল্প শক্তি সমাবেশ ঘটাতে চায় নীতিনিষ্ঠ অবস্থান থেকে, তাদেরকে নিয়েই আমরা সকল আসনে প্রার্থী দিয়েই নির্বাচনে অংশগ্রহণ করব বলে এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত, এবং এটাই আমাদের মূল কথা। রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, কোনো বাম দলেরই ক্ষমতায় যাওয়ার রোডম্যাপ নেই, ফলে তাদের নেতাকর্মীদের অনেকে আওয়ামী লীগ কিংবা বিএনপিতে যোগ দেন। বাম বা ডান যে দলগুলোকে বলেন তারা সরকার গঠন করতে পারবে না, বা সরকার গঠন করার ক্ষেত্রে বড় দলগুলোকে সেভাবে সুবিধা দিতে পারবে না ভোটের হিসাবে, কিন্তু তারা একটা সুবিধা দিতে পারবে, সেটা হলো বাংলাদেশের সুশীল সমাজের ক্ষেত্রে সুবিধা দিতে পারবে, রাজধানীর যে রাজনীতি সেক্ষেত্রে সুবিধা দিতে পারবে, প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেখানে সুবিধা দিতে, অথবা আপনি তো এটুকু বলতে পারেন যে রাজনৈতিক দল ভারী নিজেদের দাবির পক্ষে দল ভারী করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের অংশ হিসাবে বুধবার গণফোরামের সাথেও বৈঠক করেছে বিএনপি। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। 24 এপ্রিল 2013 শ্রমিকরা কাজ শুরুর পরপরই বিকট শব্দে ধসে পড়ে 8 তলার একটি বাণিজ্যিক ভবন। সেই কংক্রিটে চাপা পড়ে হাজারো প্রাণ। মুহূর্তেই তছনছ হয় সাজানো গোছানো সোনার সংসার। কারখানার দেয়ালে ফাটল দেখা যাওয়ায় যে কোনো সময় দুর্ঘটনার ভয় তাড়া করে ফিরছিল অনেককে। তবুও জীবন ও জীবিকার তাগিদে সেদিন কাজে যেতে বাধ্য হয়েছিলেন তারা। কিন্তু তারপর বিদ্যুৎ চলে গেল, জেনারেটর ছাড়ার পরে মনে করেন যে তার 1 সেকেন্ডের ভিতরে মনে একটা বম ধরুন বাস্ট হয়, এরকম একটা ঠাস করে একটা শব্দ হয়ে বিল্ডিং নিচ ফেলে দেয়। তো সামনে শিপমেন্ট না আসলে কিন্তু তোমাদের বেতনও দিবে না, তুমি যে নতুন চাকরি করছো তোমার চাকরিও থাকবে না। তখন আমি রুম ভাড়া দিব কি করে আর খাবো চলবো কি, ওই ভয়ে জোর করে উঠছি। অঙ্গহানি আর চিরস্থায়ী ট্রমার সাথে লড়াকু মানুষগুলোর সাথে স্মৃতি হাতড়ে ফেরেন সেদিনের উদ্ধার কাজে নিয়োজিতরাও। 9টার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়, বিল্ডিংটা ধসে পড়ে। প্রথম ইনজুরটা আমি বাইর করি। তো ওই দিন আমি ওইখানে প্রায় 18 জনকে জীবিত উদ্ধার করছি, এবং ওই সময় ওই দিক থেকে মৃত বের করা হয়েছিল প্রায় 26 থেকে 27 জন। শ্রমিক নেতাদের দাবি ক্ষতিপূরণের অর্থের হয়েছে 9/6। নামে একটা বলি আছে, সেখানে গভর্নমেন্টের লোক আছে, ব্রাঞ্চের আছে, অন্যরা আছে। ওইখানে শ্রমিক প্রতিনিধি যাদেরকে নেওয়া হয়েছে, দে আর নট
really represent the workers. সে ঘটনায় করা 11টি মামলার একটিও আলোর মুখ দেখেনি আজও। কেউ খোঁজও নেননি। এমন চাপা ক্ষোভ আর অভিযোগ অনুযোগ আছে পোশাক খাতের সংগঠনগুলোর বিরুদ্ধেও। অনেকজন রানা প্লাজার 20 কোটি টাকা পাইছে, এই টাকাটা কে দিছে? আমার কাছে কাগজ যাচাই করে দেখবে যে কে এত 27 লক্ষ 28 লক্ষ 30 লক্ষ টাকা পাইছে। বিচার প্রক্রিয়ার ধীর গতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সংবিধান বিশেষজ্ঞ সারা হোসেন তাগিদ দেন সমন্বিত উদ্যোগের। কিন্তু দুর্ভাগ্যবশত প্রধান বিচারপতির কাছ থেকে নির্দেশ দিয়ে পাঠানোর পরে ওই বেঞ্চগুলো এগুলো শুনানি করতে পারে নাই বা করতে চায়নি, জানি না, যে এই মামলাগুলোর একটা সমন্বিত উদ্যোগ যাতে নেওয়া হয়, কারণ এক যুগ পার হয়ে গেছে, আমাদের আরেক যুগ না যাতে না বসে থাকতে হয়। রানা প্লাজার ধ্বংসস্তূপের ধুলা হয়তো এখন বাতাসে নেই, কিন্তু দগদগে ক্ষতের দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন তাদের অনেকেই। রানা প্লাজার ধস শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বাংলাদেশের পোশাক খাতের বিবেকের প্রশ্ন। অবহেলা, বিচারহীনতা আর মূল্যবোধের মৃত্যু একত্রে লেখা ইতিহাস আমরা যেন ভুলে না যাই। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, সাভার, ঢাকা। দেশের তৈরি পোশাক শিল্পে সবচেয়ে বড় ট্র্যাজেডি রানা প্লাজা ধস। 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজার 8তলা ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত হন 1136 জন শ্রমিক। আহত ও পঙ্গু হন প্রায় 2000 কর্মী। মর্মান্তিক দুর্ঘটনায় 4টি মামলা হয়। এর মধ্যে দুদকের একটি মামলার রায় হলেও সাক্ষ্য গ্রহণেই ঝুলে আছে হত্যাসহ বাকি 3টি মামলা। 8 বছর আগে 2015 সালের 26 এপ্রিল হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ 41 জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। মামলার রাষ্ট্রপক্ষে 594 সাক্ষীর মধ্যে 12 বছরের সাক্ষ্য দিয়েছে মাত্র 94 জন। ইমারত আইনে দায়ের করা 2 মামলারও একই অবস্থা। এসব মামলায় এখনও 25 আসামি পলাতক আর জামিনে আছেন 15 জন। শুধু কারাগারে আছেন প্রধান আসামি সোহেল রানা। এ মামলায় রানার প্রতি অবিচার করা হচ্ছে অভিযোগ করে তার আইনজীবী আশা করেন ন্যায় বিচার পেলে খালাস পাবেন তিনি। 12টা বছর তার জীবন থেকে চলে যাচ্ছে, যদি সে খালাস পায় কে তাকে এই 12টা বছর তার জীবন থেকে ফিরিয়ে দিবে? রানার প্রতি অবিচার করা হচ্ছে। আমরা প্রতিটি ধার্য তারিখে জামিন চাই, কিন্তু জামিন পাচ্ছি না। বিগত সরকারের সময় অবহেলার কারণেই বিচার বিলম্বিত হয়েছে মনে করছেন রাষ্ট্রপক্ষের কৌশলী। এই দীর্ঘ সময়ে তো এই মামলার কোনো দায়িত্বে ছিলাম না, যারা দায়িত্বে ছিল তারাই ভালো করে বলতে পারবে। আমি ধারণা করি তাদের অবহেলার কারণে এই দীর্ঘায়িত হচ্ছে। মামলার 41 আসামির মধ্যে রানার পিতা আব্দুল খালেক সহ 3 আসামি মারা গেছেন। এ মামলার পরবর্তী শুনানি 19 মে। টিভিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের মনসুরাবাদ গোয়েন্দা কার্যালয়ের মাঠ ও সদরঘাটে শত শত ব্যাটারি চালিত রিকশার স্তূপ। জায়গা না পাওয়ায় আটক করা এসব নিষিদ্ধ রিকশা রাখতে পারছে না পুলিশ। অভিযানে এসব রিকশা আটক করা হলেও কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না তাদের দৌরাত্ম্য। 5ই আগস্টের পর অস্থির পরিস্থিতি ও পুলিশের অনুপস্থিতির সুযোগে প্রধান সড়কগুলোতে অবাধে চলাচল শুরু করে ব্যাটারি চালিত রিকশা। মানে 600 টাকা ভাড়া দেয়, ভাড়া দেওয়ানোর পরে কোম্পানির এটা 170 টাকা তাদের বিল দেওয়া লাগে। সাইডে যে দোকান আছে, দোকান থেকে আমরা ভাজগুলা ওই দোকানে বেছে আমরা কিনে আনি। এখানে মিস্ত্রি আছে গ্যারেজে, মিস্ত্রির কাছে আনি দিয়ে মিস্ত্রি লাগাই দেয়। ওরা আটকায় আবার টাকা দিয়ে নাহলে একেবারে বন্ধ করে ম্যাজিস্ট্রেটকে নিয়ে তলা লাগান, আমরা বাইর করবো না। চার্জ দেওয়ার জন্য প্রতিটি ব্যাটারি চালিত রিকশা থেকে দৈনিক 170 থেকে 180 টাকা করে চাঁদা আদায় করা হয়। নগরীতে প্রতিদিন চাঁদাবাজি হয় কমপক্ষে 85 লাখ টাকা। মাসে দাঁড়ায় 25 কোটি আর বছরে প্রায় 306 কোটি টাকা। চার্জিং স্টেশন যেগুলা, এখানে প্রতিদিন 180 টাকা করে আপনার চার্জিং খরচ বাবদ নেয়, কিন্তু এই টাকাটা একজনে পাচ্ছে না, এটা অনেকেই ভাগাভাগি করে নিচ্ছে। যে বিশেষ করে মাল্টি বাণিজ্য এখানে একটা বিশেষ ফ্যাক্টর বলে আমরা মনে করি। চীনসহ বিভিন্ন দেশ থেকে পার্টস এনে স্থানীয় দোকানে তৈরি করা হয় ব্যাটারি চালিত রিকশা। তাই আমদানি বন্ধ করা না হলে তাদের দৌরাত্ম্য কমবে না বলে মনে করে পুলিশ। তাহলে ইম্পোর্টের অনুমতিটা কে দিয়েছে, কারা দিয়েছে, কখন থেকে আসা শুরু হয়েছে? বিভিন্ন শোরুমগুলো আছে, সেই শোরুমে বিক্রি হচ্ছে, সেই শোরুমের দোকানের অনুমতি কারা দিয়েছে? পুলিশ এখানে একক কোনো বিষয় না, এটার স্টেক হোল্ডার অনেকে আছে। ট্রাফিক বিভাগের নির্দেশনা অমান্য করলে অবৈধ যানবাহন আটক সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে সিএমপি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
যমুনা সেতুর পশ্চিম তীর ঘেঁষে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার 1041 একর জমিতে গড়ে উঠছে দেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল। এই অর্থনৈতিক অঞ্চলকে সবুজ রাখতে মোট ভূমির 60% বরাদ্দ দেওয়া হচ্ছে কারখানার জন্য। বাকি জমিতে হবে খেলার মাঠ, হাসপাতাল ও সোলার প্যানেল পার্ক সহ নানা সবুজ অবকাঠামো। অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে 400টি প্লটে গড়ে উঠবে ছোট বড় শিল্প প্রতিষ্ঠান, যা এই অঞ্চলের দারিদ্র্য দূর করতে ভূমিকা রাখবে। এই ইকোনমিক জোন যদি আমাদের এই এরিয়ায় গড়ে ওঠে তাহলে এখানে যেরকম বেকারত্ব আপনার দূর হবে। আমাদের সিরাজগঞ্জের ব্যবসায়ীরা যদি এই ইকোনমিক জোনে তারা যদি বিনিয়োগ করে অবশ্যই আমরা উপকৃত হব। সব ধরনের সুযোগ থাকায় বিনিয়োগে আগ্রহী দেশি বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ ইকোনমিক জোন নর্থ বেঙ্গলের গেটওয়েতে অবস্থিত, যার ফলে এখানকার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস অনেক বেশি এবং অনেক বিদেশি কোম্পানি আমাদের সাথে এখানে যোগাযোগ করছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি 65%। তবুও এখনই প্লট বরাদ্দ নিয়ে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারবেন উদ্যোক্তারা। আমরা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 65% কাজ আমরা সম্পন্ন করেছি। ইতিমধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে ইলেকট্রিক পোল সবগুলো গাড়া শেষ হয়ে গেছে। অর্থনৈতিক অঞ্চলটি ভূমিকা রাখবে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন যেটা অর্থে সহযোগী প্রতিষ্ঠান আছে, বেসরকারি খাতের বিকাশেও তারা ইতোমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিয়ে থাকে। সেই সব প্রতিষ্ঠান থেকেই যে সিরাজগঞ্জ ইকোনমিক জোন চাইলে তারাও অর্থের সংস্থান করতে পারে। 2018 সালের 4 অক্টোবর 3200 কোটি টাকার এই অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্ত নিবন্ধন দেয় বেজা। আর 2019 সালের 3রা এপ্রিল শুরু হয় সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। সালে পর্যটন জেলা ঘোষণা করা হয় চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারকে। চা বাগান, হাওর, পাহাড় ও সমতলের বৈচিত্র্যপূর্ণ জনপদ ঘিরে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানোর সুদূরপ্রসারী উদ্যোগ নেওয়া হয়নি দেড় যুগেও। বিচ্ছিন্নভাবে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকো পার্ক উন্নয়নের মধ্যেই পর্যটন বিকাশের ধারণা আটকে গেছে। এতে জৌলুস হারিয়ে দিন দিন নষ্ট হচ্ছে পর্যটন সম্ভাবনা। বৈচিত্র্যময় পরিবেশের কারণে পর্যটকরা ছুটে আসেন মৌলভীবাজারে। তবে অপর্যাপ্ত ট্রেনের টিকিট, ভাঙা রাস্তা আর সেবার তুলনায় খরচ বেশি হওয়ায় ক্ষুব্ধ পর্যটকরা। কিন্তু যেহেতু এতগুলো টাকা টিকিট নিচ্ছে তারা, সেই ক্ষেত্রে আসলে ভিতরে সেরকম পর্যটকের জন্য কিছুই রাখে নাই তারা। এই জায়গার যে পরিবেশ ওইগুলো যদি একটু নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে আরো সুন্দর হবে, আর রাস্তা যদি একটু ভালো থাকে। এছাড়া রয়েছে নির্ধারিত ভাড়ার বদলে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগও। একটা নির্ধারিত রেট থাকবে, তাহলে আমরা ওইটা আমাদের পর্যটকদের জন্য খুবই ভালো হয়। পর্যটন খাত বাঁচাতে অবকাঠামোগত উন্নয়নের দাবি সংশ্লিষ্টদের। রাস্তাঘাটের কিছুটা দুর্দশা আছে। এই যে পর্যটনের অপার সম্ভাবনা জায়গায় বিভিন্ন রকমের আপনার এই হোটেল রিসোর্ট অনেকে নামে বেনামে উঠেছে আর কি। এটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় আইনের মাধ্যমে, এনে যাতে সবাই সুন্দর মতো ব্যবসাটা করতে পারে। 2017 সালে জেলার পর্যটন শিল্পের বিকাশ, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে কর্মকৌশল প্রণয়ন করেছিল প্রশাসন, কিন্তু 8 বছরেও বাস্তবায়ন হয়নি। যে অভিযোগ অনুযোগগুলো আমরা পাচ্ছি, বিশেষ করে পরিবহনের জায়গায়, আমরা একটা ট্যুরিস্ট ম্যাপ প্রণয়নের পরিকল্পনা আছে পৌরসভা থেকে, সেটা আমরা এক্সিকিউশনে চলে গেলে এই ইস্যুগুলো পাবলিকলি চলে আসবে। এবছর ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে সব পর্যটন স্পটে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। হোটেল, মোটেল, রিসোর্ট সহ পর্যটন সংশ্লিষ্ট সব খাতে ভালো ব্যবসা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক। হাওর বাওর বা বিলেই একসময় পাওয়া যেত চিতল আর ফলি মাছ। সময়ের পরিক্রমায় এখন এসব মাছের দেখা মেলা ভার। তবে শরীয়তপুরে পুকুরে চাষ হচ্ছে এই মাছ। হারিয়ে যেতে বসা মাছ দুটিকে এবার কার্প জাতীয় মাছের সঙ্গে চাষ করছেন ডামুড্ডার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের প্রবাস ফেরত টিটু খান। 2 বছর ধরে এই বিলুপ্তপ্রায় মাছের চাষ করে নজর কাড়ছেন স্থানীয়দের। শুরুতে তিনি কার্প জাতীয় 500 গ্রাম করে মাছ ছাড়েন পুকুরে। পরে চিতল ও ফলির পোনা ছাড়লে বুঝতে পারেন এগুলো ছোট ছোট মাছ খেয়েই বেঁচে থাকে, আলাদা খাবার লাগে না। 500 থেকে 550 টাকা কেজি দরে বেশি ফলি মাছের চাষ করে অনেক লাভবান হয়েছি, এবং সামনে ভবিষ্যতে আরও বন্ধুবান্ধব আছে, ওদেরকে বলে দেব যে ফলি মাছের চাষ করে
অনেক সুবিধা পাওয়া যায়। হারিয়ে যেতে বসা দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনতে কাজ চলছে, যেখানে চিতল ও ফলি রয়েছে অগ্রাধিকার তালিকায়, জানালেন মৎস্য কর্মকর্তা। অত্র এলাকায় আমাদের অনেক খামারির মাধ্যমে আমরা এই প্রযুক্তি বাস্তবায়ন করেছি, যার কারণে অনেক খামারি উপকৃত হচ্ছে। আর এই মাধ্যমে আমরা সদস্যদের প্রশিক্ষণ, উপকরণ সহযোগিতা, মাছের পোনা আমরা সরবরাহ করেছি। চিতল ফলির মতো মাছ ফিরিয়ে আনার উদ্যোগ শুধু একজন টিটু খানের গল্প নয়, বরং খামার ভিত্তিক টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত, এমন দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। চায়না 3, বেদেনা, বোম্বে ও মাদ্রাজি জাতের লিচুর চাষ হয়ে থাকে ঠাকুরগাঁওয়ে। অন্যান্য বছরের তুলনায় এবার গাছে মুকুল বেশি আসায় ফলনও তুলনামূলক ভালো হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে রোগবালাইয়ের প্রকোপ কম, তাই লিচু বড় হতে পারছে বাধাহীনভাবে। এখন প্রয়োজন কিছুটা সময়, তারপরই বাজারে আসবে রসালো লিচু। আগামীতে এরকম কখনো হয়নি, ছোট গাছ পর্যন্ত লিচু আছে। লাভবান ইনশাল্লাহ, আল্লাহর মধ্যে মোটামুটি এলাকায় ভালোই হয়। গতবার তো মল ছিল না, মল হাজিল, এই যে নষ্ট হয়ে গেল পোকা টোকা। এবারে তো মল হইলো, এবার তো লিচু ভালোই। অন্যান্য বছরের তুলনায় এই বছর আমাদের বাগানের রেজাল্ট ভালো, যে রেজাল্টটাকে আমাদেরকে ধরে রাখতে হলে এভাবেই যত্ন নিতে হবে। লিচুর মৌসুমে এই অঞ্চলে তৈরি হয় অস্থায়ী কর্মসংস্থানও। অনেক শ্রমজীবী মানুষ নিয়োজিত হন বাগান পরিচর্যায়। সব ঠিকঠাক থাকলে এবার জেলায় 1700 মেট্রিক টন লিচু উৎপাদন হতে পারে, জানায় কৃষি বিভাগ। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে এই উৎপাদনটা আমাদের কৃষকরা পেতে পারে। আর হচ্ছে যে এই উৎপাদন যাতে ঠিক থাকে, কৃষক যাতে ভালো ফলন পায়, সেই জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। ঠাকুরগাঁওয়ে এবছর 281 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।